নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। একটি বাঁধ বদলে দিচ্ছে পরিস্থিতি, ফ্ল্যাট শেল্টার হতে চলেছে কমিউনিটি হল। স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে বচসা, ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্ত্রী। এবার আসছে বিস্তারিত সংবাদে। একটি বাঁধ বদলে দিচ্ছে পরিস্থিতি, ফ্ল্যাট শেল্টার হতে চলেছে কমিউনিটি হল। বর্ষায় বানভাসী হওয়ার আশঙ্কার মেঘ সরতে থাকায় মুখে চওড়া হাসি জলপাইগুড়ির করলাপাড়ের পরেশ মিত্র কলোনির এলাকার বাসিন্দাদের। বর্ষা মানেই সিঁদুরে মেঘ, আকাশের রং কালো হলেই সাজানো সংসার ফেলে ফ্ল্যাট সেন্টারে চলে আসা। যাদের জায়গা হতো না তারা ত্রিপল টানিয়ে রাত কাটাতেন রাস্তায়, বছরে কমপক্ষে 4 থেকে 5 বার। ভারী বর্ষায় করলা নদীর জলস্ফীতি, আর তাতেই ঘরছাড়া হতে হতো জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের করলা নদীর পাড়ের বাসিন্দাদের। গত 2 দশকেরও বেশি সময় ধরে এই ছিল শহরের পরেশ মিত্র কলোনি এলাকার চেনা ছবি, যার বদল ঘটতে চলেছে এবছর। করলার বন্যা প্রতিরোধে এলাকার 690 মিটার বাঁধ তৈরি হচ্ছে সেচ দপ্তরের পক্ষ থেকে। 1,35,00,000 টাকা খরচা করে এই বাঁধ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। তাতেই আশার আলো দেখছেন করলাপাড়ের বাসিন্দারা। আর এদিকে বন্যা না হলে তখন প্রয়োজন ফুরবে ফ্ল্যাট শেল্টারের, তাই এটিকে তখন কমিউনিটি হল হিসাবে ব্যবহারের কথাও ভেবে রেখেছেন স্থানীয় কাউন্সিলর। অবশ্যই পাবে। পরেশ মিত্র বাঁধ আমরা ওয়েল হেড বর্ষা কমপ্লিট করে ফেলেছি, 2টো আউটফল আছে পাইপ দিয়ে, সেটাও প্রায় কমপ্লিট, 5-7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে বর্ষার আগেই মানুষ সম্পূর্ণ প্রোটেকশন পেয়ে যাবে। লো লাইং এরিয়া ছিল, জল উঠে যেত। জল একদম এক্সট্রিম করলা ফ্ল্যাশ হয়ে গেলে, তিস্তা রাইজ, করলা রাইজ, সেক্ষেত্রে উঠবে। আগে নর্মাল ফ্ল্যাট গুলো হবে না। হ্যাঁ, প্রতি বছর সেই সমস্যা মিটে বছরে সারা বছর ধরেই জল থাকতো, সেটা হবে না। আর নর্মাল কিছু থাকলে সেটা হবে, জেনারেশন হবে। সে জল নেমেও যাবে, আবার যেই নেমে যাবে নদীর জল নেমে যাবে, সঙ্গে সঙ্গে নেমে যাবে। তো এই বাঁধ হওয়াতে আপনারা কি বলবেন? বাঁধ হওয়াতে ভালোই আছে, সুবিধা হলো আমাদের। কেন নাহলে প্রতি বছর কি করতে হয়? প্রতি বছর অসুবিধা হয় খুব, জল টলের জন্য এইসব ঝামেলা। বছরে কতবার উঠতে হয় আপনাদের? ওই এরকমই 4-5 বার বছরে, জল আসলে উঠতে হবে। সব নাহলে এখন কি অবস্থা? এখনো ভালোই আছে, দেখা যাচ্ছে মোটামুটি, খারাপ নয়, ভালোই আছে। এখন জলটা হোক একটু, জল মোটামুটি অল্প আসলে পরে আমাদের উঠতে লাগে, সেটা এখন হবে না, অল্প অসুবিধা নেই। তো প্রতি বছর কি হয়? প্রতি বছর তো খুব অসুবিধা হয়। আচ্ছা, 30 বছর ধরে খুব অসুবিধা হয়, তো চলতেছি। এবার দেখি বানটা হয়ে গেলে কোন সুবিধা যদি হয় তা ভালো। কি বছরে 4-5 বার উপরে উঠতে লাগে। বাটটাও তো এখন এইবার বৃষ্টিতে বোঝা যাবে কি পজিশন। হ্যাঁ, পুরো নিশ্চিন্তে আছি, কোনো নেই। বাঁধ হতে আপনারা খুশি? হ্যাঁ, খুব খুশি। এখানে পুরো পাবলিকই খুশি আছে। নাহলে ওই রাস্তা উঠতে লাগে, রাস্তা থাকি প্লাস্টিক লাগাই, জল জমে। হ্যাঁ, জল তো পুরো জমে, তখন রাস্তার মধ্যে থাকি প্লাস্টিক লাগায়। কাউন্সিলর হেল্প করে, খিচুড়ি টিচুড়ি বানায়, এখানে সবাইকে দেয়। আপনারা এখন বাঁধ হওয়াতে শান্তি? হ্যাঁ, খুব শান্তি। এখন এইবার দেখা যাক জলের মধ্যে কি হয়। আমাদের জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে পরেশ মিত্র কলোনিতে এই জলের সমস্যাটা, মানে বর্ষার সময় জলস্ফীতি হয়, সেই সমস্যাটা বহু বছরের পুরনো। প্রায় 10-15 বছর, 20 বছর থেকে এই জলের সমস্যা চলছে। তো প্রতি বছরই মানুষকে 4 থেকে 5 বার জলস্ফীতি হয়, তখন মানুষকে উঠে রাস্তার ধারে বা ফ্ল্যাট শেল্টার, কমিউনিটি হলে আশ্রয় নিতে হয়। তো এবছর আমাদের সেচ দপ্তরের সহায়তায় আমাদের বাঁধ তৈরি হচ্ছে, 690 মিটার এরিয়া জুড়ে একটা বাঁধ তৈরি হচ্ছে। তো সেই কারণে আশা করি এলাকার মানুষ এবারে যে জলকষ্টটা ভুগত সেটা আশা করি হবে না। এতে ফ্ল্যাট শেল্টারটা কি ব্যবস্থা নেবে? এতে ফ্ল্যাট শেল্টার, যেখানে মানুষ উঠে আশ্রয় নিত, অনেক বড় ফ্ল্যাট শেল্টার জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে বানানো হয়েছিল। তো সেটা আশা করি এখন বন্যা পরিস্থিতি বা ঠিক থাকলে মানুষের সেখানে আশ্রয় নিতে না হলে আমাদের সেই জায়গাটা আমরা পরবর্তীতে কমিউনিটি হল বা অন্য কিছু করার মতো পরিকল্পনা করি। পিনাকি শীলের রিপোর্ট।
স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে বচসা। ব্যাংক যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল স্ত্রী। স্বামীর সন্দেহ মোবাইল ফোনে অন্য কারোর সঙ্গে যোগাযোগ ছিল, তার হাত ধরে স্ত্রী পালিয়েছে। এদিকে বাড়িতে 1 বছরের শিশু মায়ের জন্য কাঁদছে। 5 দিন হয়ে গেলেও কোনো খোঁজ নেই গৃহবধূর। জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ সুভাষপল্লী এলাকায় ঘটেছে এমনই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ ডালির বয়স 19 বছর। 2 বছর আগে রাজগঞ্জের সুভাষপল্লীর স্থানীয় বাসিন্দা রাজেশ দাসের সঙ্গে এলাকার মেয়ে ডালি বিশ্বাসের বিয়ে হয়। তাদের 1 বছরের পুত্র সন্তান রয়েছে। স্বামী রাজেশের অভিযোগ, অভাবের সংসারে সবাই কাজের সূত্রে সারাদিন বাইরে থাকেন। তিনি নিজে থাকেন বাজারের একটি দোকানে। রাজেশের বাবা মাও দিনভর বাইরেই কাজ করেন। সেই সুযোগে বাড়িতে মোবাইল ফোনে মজে থাকে স্ত্রী। এই ব্যাপারে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বাড়িতে মায়ের জন্য কান্নাকাটি করছে এক রত্তি। 5 দিন হয়ে গেলেও এখনো কোনো খোঁজ নেই। পুলিশ বলছে নম্বর সুইচড অফ, তবে ফোন নম্বর ট্র্যাক করার চেষ্টা চলছে। ব্যাংকে গেছিলো, যাওয়ার পরে আমি তারপরে আমাকে বলে গেছিলো ব্যাংকে যাবে। তারপর থেকে ফোন করি সুইচ অফ মোবাইল। ব্যাংক কোথায়? ফাটাপুকুরের ব্যাংক বলছিল। 12টার সময় ফোন করছিলাম, সুইচ অফ। তারপরে আমি ফাটাপুকুর গেছিলাম খুঁজতে, সব ব্যাংকেই ঢুকছিলাম, পারিনি আর। এবার কি সন্দেহ, তোমার কি মনে হচ্ছে? আমার তো সন্দেহ, একটা ছেলের সাথে আগে ফোন টোন করতো, ওই ছেলেটাকে বর্তমানে আমি চিনতে পারতেছি না। মানে কোন জায়গার ছেলে? কালীনগরের। তোমাদের বিয়ে কত বছর হয়েছে? 2 বছর। রান্না করতেছি, তো রান্না ভাত বসাতে চলে গেছে। তা আমি হচ্ছে কি, তুমি কোথায় যাবো? বলে ব্যাংকে যাবো। ব্যাংকে বললো কি, ব্যাংকের থেকে আমি 1 ঘন্টা পর চলে আসবো। বাচ্চাটাকে আমার কাছে রাখিয়ে চলে গেলো, এমন করে চলে গেছে। আমি যে চলে আসবো মানে রান্না আমি করলাম। তারপর দেখতেছি পার হয়ে যাচ্ছে, 1:30টা বাজিয়ে গেলো। তখন দেখতেছি আসতেছে না। তখন তো ছেলেকে বললাম খোঁজ খবর করতেছে। তখন এটা শুনলাম। মানে বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগে পালাইছিল। আর এখানে তাই এসেছে, এখন গেল। তো বিয়ে যখন হলো তখন কি কিছু শুনেননি? না, কিছু শুনি নাই। এই মোবাইলে যোগাযোগ করছে, মানে আমরা তো বাড়িতে থাকি না, নাইট করি, কোম্পানি কাজ করি না। ও তো সবসময় বাড়িতেই থাকে, ঘরেই থাকে সবসময়, বাড়ি থেকে বার হয় না। পিনাকি শীলের রিপোর্ট। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে। এই উপলক্ষে বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে ও রাজীব গান্ধীর পূর্ণবয়ব মূর্তিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। প্রথমেই জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব গান্ধীর ছবিতে মাল্যদান করে কর্মসূচির মধ্যে দিয়ে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর তাঁর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান এবং পুষ্প নিবেদনের মাধ্যমে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, এআইসিসি সদস্য নির্মল ঘোষ দস্তিদার, শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি প্রমুখ। অমিত বণিকের রিপোর্ট। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস পালিত হল রাজগঞ্জের আমবাড়িতে। জাতীয় কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা কামারভিটার বাজারে 2010 সালে রাজীব গান্ধীর মূর্তি উপস্থাপন করা হয়েছিল। তারপর থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস এবং আত্মবলিদান দিবস পালিত করা হয় সেখানেই। আজ রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস। জাতীয় কংগ্রেসের উদ্যোগে পালিত করা হলো এই বিশেষ দিনটি। রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করলেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি রঞ্জন সেনগুপ্ত। সঙ্গে ছিলেন নবকুমার মহান্ত সহ একাধিক বরিষ্ঠ নেতা। জাতীয় কংগ্রেসের সেবা দল সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন এই বিশেষ দিনে। বিষয়টা হচ্ছে যে আজকে রাজীব গান্ধীর 35তম আত্মবলিদান দিবস। দেশবাসী জানে, আমরা সবাই জানি যে 1991 সনে আজকের দিনে মানে 20শে আগস্টের গভীর রাতে তামিলনাড়ুতে উনি যখন বক্তব্য রাখতে যাচ্ছিলেন, সেই সময় তাকে সন্ত্রাসবাদী হানা ছিন্ন ভিন্ন করে দেয়। দেশকে ঐক্যবদ্ধ রাখতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ওনার এই আত্মবলিদান আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। রাজীব গান্ধী, আজকে আমি এই যে আপনার সাথে কথা বলছি, আপনি খবর করবেন, তাই তো? এটা অবশ্যই যদি ভারতবর্ষের আইটি সেক্টরে
তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আজকে যে ডিজিটাল ইন্ডিয়া বলে অনেক রকম কথা বলা হয়, সেই ব্যাপারে রাজীব গান্ধী উদ্যোগ না দিতেন, রাজীব গান্ধী যদি সচেষ্ট না হতেন, তাহলে এই বিষয়গুলি হতো না। আজকে এই উন্নয়ন দেশকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। পঞ্চায়েতের, পৌরসভার, এই যে স্থানীয় সরকারের স্বীকৃতি, এই যে SC ST মহিলাদের রিজার্ভেশন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ওনার হাতে করা। উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন দেশের বিভিন্ন প্রদেশগুলি জ্বলছিল, আসাম, পাঞ্জাব ইত্যাদি ইত্যাদি। উনি নিজে গিয়ে সে সমস্ত জায়গায় শান্তি স্থাপন করেছিলেন, চুক্তি করেছিলেন বিভিন্নভাবে। শ্রীলঙ্কায় একবার তার উপরে আক্রমণও করা হয়েছিল, কিন্তু ওনাকে নিজের জায়গা থেকে সরাতে পারেননি কেউ। উনি শান্তির দূত হিসাবে, নতুন ভারতের রূপকার হিসাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, AV নিউজ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যু হল তৃণমূল নেতা সুভাষ রায়ের। মঙ্গলবার ধূপগুড়ি মহকুমার কালীরহাট এলাকার তৃণমূল নেতা সুভাষ রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বিগত কিছুদিন ধরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস চলছিল তাঁর, কিন্তু সব চেষ্টার পরেও তাঁকে আর সুস্থ করে তুলতে পারা যায়নি। এদিন তার মৃত্যুতে গভীর শোকের ছায়া তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই সুভাষ রায় দল করে আসছিলেন। এদিন তার মরদেহ ধূপগুড়ি শহরের নেতাজি পাড়াতে তৃণমূল কংগ্রেসের গ্রামীণ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়, জেলা সম্পাদক রাজেশ কুমার সিং, গ্রামীণ সভাপতি মলয় রায় প্রমুখ। সত্যি আমাদের দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি একদম দক্ষ সংগঠক ছিলেন এবং আমাদের জন্মলগ্ন থেকেই তিনি একেবারে দক্ষতার সাথে আমাদের এই দলটা করে আসছেন এবং দল অন্ত তিনি মানুষ ছিলেন। এত আমরা যখন ক্ষমতায় আসিনি তখন থেকেই আর কি এই দলের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তো আজকে তার যে মৃত্যু, সেটা একেবারে আমাদের দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা খুব মর্মাহত। আমরা দলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা আমরা প্রকাশ করছি। তার আত্মার চির শান্তি আমরা কামনা করছি। ওম শান্তি। ধীমান রায়ের রিপোর্ট, AV নিউজ। কালিম্পং আদালতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিককে আরও তদন্তের জন্য দুদিনের পুলিশি হেফাজতে পাঠানো হলো। 20 মে 2025 সকালবেলায় 38 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। কালিম্পংয়ের দূরপিন এলাকায় ঘোরাফেরা করার সময় সন্দেহজনক হয়ে ওঠার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বুধবার মেডিকেল পরীক্ষার পর তাকে আদালতে হাজির করা হয়, যেখানে আদালতে বাংলাদেশি নাগরিককে দুদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি তার নাম MD আব্দুল সত্তার মিলন বলে জানিয়েছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। সূত্রের আরও খবর, জিজ্ঞাসাবাদের সময় সেই লোকটি জানিয়েছে বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা সে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ডুয়ার্সের লোকালয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়ল অজগর সাপ। রীতিমতো রান্নাঘরের চালে ঘাপটি মেরে বসে আছে অজগর, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন পরিবারের সদস্যরা। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপছড়ার ভাটিয়াপাড়া এলাকায় ঘটে এমনই ঘটনা। জানা গিয়েছে, বুধবার এলাকাবাসী জনৈক স্বপন চন্দ্রের রান্নাঘরে ওই অজগর সাপটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরেই আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা খবর দেন পার্শ্ববর্তী ধূপঝোড়া বিট অফিসে। সেখান থেকে বনকর্মীরা রান্নাঘরের চাল থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। অজগরটি সুস্থ থাকায় এদিনেই সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য,
এর আগেও এই এলাকা থেকে একাধিক অজগর সহ কিং কোবরা সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে। এলাকাটির পাশে রয়েছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে বলে জানা গিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে একের পর এক সাপ উদ্ধারের ঘটনা প্রায় প্রত্যেক দিনই আসছে খবরের শিরোনামে। তেমনি রাজগঞ্জে উদ্ধার হলো প্রায় 7 ফুট লম্বা অজগর সাপ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের স্কুলপাড়ায় একটি স্কুলের পাশে অজগর সাপকে দেখতে পান স্থানীয়রা, কিন্তু কোনোভাবেই অজগরটিকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না বলে জানা গিয়েছে। কিন্তু অবশেষে সেই অজগর সাপটিকে ধরতে সক্ষম হন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। আজকে আমাদের রাজগঞ্জের স্কুল পাড়ায় আমাদের যে শিশু সাথী স্কুল আছে তার সামনেই কিছুদিন ধরে একটা অজগর সাপ দেখা যাচ্ছিল। আজকে আমাদের এখানকার আমাদের পাড়ার ছেলেরাই তারা সাপ ধরার একটা এনজিওর সঙ্গে যুক্ত আছে, তারা সেই সাপটিকে ধরে দেখতে পেয়ে, কারণ এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তো সেই সাপটি প্রায় 6-7 ফুট লম্বা হবে। এখনও ওই জায়গাটা খুব জঙ্গল এবং বড় একটা ক্যানেল আছে, নদীর সঙ্গে যুক্ত সেটা। তো সবার একটা ধারণা যে ওখানে আরও হয়তো 1-2টো বড় অজগর সাপ থাকতে পারে, যেটা ধরা পড়েছে তার থেকেও বড় থাকতে পারে। তো আমরা এই এনজিও যারা এসেছে তারা এনজিওর মাধ্যমে সেটাকে ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়ে দিচ্ছে। আজকে যে অজগর সাপটা ধরা পড়লো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি যাতে এখানে আরও ভালো মতো একটু দেখায়, কারণ পাড়ায় অনেক বাচ্চা কাচ্চা আছে, যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করা হচ্ছে এটা একটু দেখার জন্য, ভেরিফিকেশন করে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এবি নিউজ। ষোলো প্রহর ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন করেছে জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনি হরিনাম সংকীর্তন কমিটি। বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। নাম সংকীর্তনের দ্বিতীয়তম বৎসর এবার। পদযাত্রা, ঠাকুর আনায়ন এবং গঙ্গা নিমন্ত্রণেরও আয়োজন করা হয় এই দিন। মোট 5 দিন ব্যাপী রয়েছে অনুষ্ঠান। বৃন্দাবন, মথুরা থেকেও শিশুরা এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বলে উদ্যোক্তাদের দাবি। জলপাইগুড়ি ছাড়া দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে উপস্থিত হন। মোট বাজেট প্রায় 5 লক্ষ টাকা, এমনটাই জানিয়েছেন কমিটির সভাপতি তপন পাল। নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উন্মাদনা রয়েছে যথেষ্ট। আমাদের ইন্দিরা গান্ধী কলোনি সর্বজনীন কীর্তন কমিটির তরফ থেকে আমরা দীর্ঘ 30 বছর পর গত 2 বছর ধরে এই অনুষ্ঠান শুরু করেছি। গত বছর আমাদের 8 বছর হয়েছে, এবছর আমাদের অনুষ্ঠান হচ্ছে 16 প্রহর এবং শুরুতেই আমাদের আজকে পদযাত্রা, ঠাকুরানা এবং গঙ্গা নিমন্ত্রণ। বৃন্দাবন, মথুরা থেকে ছোটো ছোটো শিশুরা এসছেন, তারা আমাদের ঠাকুর এবং গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাচ্ছেন। এছাড়াও আমাদের সমস্ত ইন্দিরা কলোনির মা বোনেরা আজকে আমাদের এই কালী মন্দিরে এসে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য সমগ্রভাবে সহযোগিতা করেছে। এই অনুষ্ঠান আমাদের 5 দিন ব্যাপী চলবে। আজকে আমাদের গঙ্গা নিমন্ত্রণ, ঠাকুর আনয়ন, কালকে হচ্ছে হরি সংকীর্তন, পরশু দিন হরি সংকীর্তন, 25 তারিখ হচ্ছে অষ্টকালী, 26 তারিখ মহাভোগ বিতরণ। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। পার্থেনিয়াম গাছে ঢেকে গিয়েছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন একাধিক জায়গা, যা দেখে রীতিমতো আতঙ্কিত শহরবাসী। এই ধরনের পার্থেনিয়াম গাছের রেণু চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন ধরনের চর্মরোগ, প্লাজমা অ্যালার্জি সহ আরও বিভিন্ন রোগ হতে পারে। তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে অশোকনগর, পান্ডাবাড়া, বউবাজার সহ একাধিক ওয়ার্ডে এই পার্থেনিয়াম গাছে ভরে যাওয়ায় রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে সাধারণের মাথায়। পাশাপাশি করলা নদীর ধারেও রয়েছে এই পার্থেনিয়াম গাছ, আর তাই এই পার্থেনিয়াম গাছের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরেন সাধারণ মানুষ। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চায় এবং সাফাই অভিযানের মাধ্যমে এই গাছের নির্মূল চায় এলাকাবাসী। খুব তাড়াতাড়ি এই গাছগুলোকে নির্মূল করা উচিত, কারণ এর থেকে নানা রকম অ্যালার্জি উৎপন্ন হয়, যেরকম অ্যালার্জিক রাইনাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আই অ্যালার্জি এবং স্কিনে বিভিন্ন ধরনের অ্যালার্জি হতে পারে। সেই জন্য যতদূর সম্ভব আমাদের এই গাছগুলো থেকে দূরে থাকতে এবং গাছগুলোকে
খুব তাড়াতাড়ি নির্মূল করে দিলেই ভালো হয়। কি মনে হচ্ছে, কি নাম এই গাছগুলোর? পার্থেনিয়াম গাছ। আচ্ছা, ঠিক আছে। এই ফুলের রেণুগুলো চারিদিকে উড়ে চলে যায়, সেগুলো গিয়ে নানা রকম অ্যালার্জি তৈরি করে। এটা চোখে দেখা যাচ্ছে চারিদিকে ছেয়েছে আদৌ? অনেকে বলছে যে হ্যাঁ, আমাদের সেন্টারের চারিদিকেই ভর্তি, তারপরে তো রাস্তাঘাটেও দেখা যাচ্ছে। কি করণীয় প্রশাসন বা স্থানীয় জেলা প্রশাসন ওনারা যদি খুব তাড়াতাড়ি এই গাছগুলোকে নির্মূল করে দেন তাহলে মানুষের কল্যাণ হবে, রোগ ব্যাধি থেকে অ্যালার্জি থেকে কিছুটা হলে মুক্তি পাবে আর কি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6ই মে, যার সমাপ্তি হবে 7ই জুন। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বুধবার খেলার সমাপ্তি হলো। লিগ খেলাকে ঘিরে প্রচুর উৎসাহী মানুষ ভিড় জমান স্টেডিয়ামে। বুধবার ছিল জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব বনাম এটিও মালবাজারের খেলা। এটিও মালবাজার 0 গোল করে, অপরদিকে জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব 1টি গোল করে। গোলটি করেছেন নিশান্ত লোহার। অপরদিকে খেলার ফলাফল জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব জয়ী হয়। জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাবের ম্যান অফ দ্য ম্যাচ বিশাল রায়। এই লিগে জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একটি বাদ বদলে দিচ্ছে পরিস্থিতি, ফ্ল্যাট শেল্টার হতে চলেছে কমিউনিটি হল। স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে বচসা, ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্ত্রী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।